বাংলাদেশ একটি ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে দিয়ে যাচ্ছে। তাই ভাবলাম বাংলাদেশ, দেশের জনগণ ও দেশের সশস্ত্র বাহিনী সর্বোপরি এই বাংলাদেশের স্বার্থে আপনাদের জন্য কিছু কথা বলা অত্যন্ত প্রয়োজনীয়। ভারত ও বাংলাদেশের ভেতরে ভারতের দালালদের মিশন হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ প্রমাণ করা ও ওনাকে অপসারণ করা এবং তারপর আওয়ামীর পুনর্বাসন করা। এই মিশনে দুটি ধাপ আছে। প্রথমটি হচ্ছে আন্তর্জাতিক ধাপ আর দ্বিতীয়টি হচ্ছে আভ্যন্তরীণ ধাপ। আন্তর্জাতিক ধাপের মাঝখানে অনেক কিছু আছে, বাট প্রসঙ্গত কয়েকটা বিষয় বলতে হয়, যেমন ভারতীয় মলম বিক্রেতা প্রোপাগান্ডা, ভাড়াটিয়া মিডিয়া ও ব্যক্তি আন্তর্জাতিক মহলে, যেমন আমরা এতগুলা বছরে আমরা দেখেছি। বাট বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে তার আওয়ামী 14 গোষ্ঠী সহকারে যেসব অর্থ চুরি করে নিয়ে গেছে, সেই অর্থটাকে ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং ব্যক্তিকে ভাড়া করে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। যেমন আমরা ইদানিং দেখেছি তুলসী গ্যাবার্টকে ভারতে নিয়ে এসে বাংলাদেশের বিরুদ্ধে মাইনরিটির উপরে বাংলাদেশ নাকি অত্যাচার চালাচ্ছে সেইটার প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করেছে, কিন্তু তাতে লাভ হয়নি, ব্যর্থ হয়েছে, যেটা আমার আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি। কিন্তু দুঃখজনক ভারতের জন্য যে তারা আন্তর্জাতিক মিশনে ব্যর্থ হয়েছে। তাহলে আমরা দেখতে পারি যে মোদি সম্পূর্ণ ব্যর্থ এবং আমাদের গর্বের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জয়ী। আভ্যন্তরীণ মিশনের মাঝে সবচেয়ে প্রথম হচ্ছে প্রফেসর ইউনূসের চীন ভ্রমণকে বানচাল করা বা বাতিল করা। কারণ প্রফেসর ইউনূসের এই চীন ভ্রমণটা বাংলাদেশের লাইফ লাইন বলা যেতে পারে। কি জন্য বাংলাদেশের লাইফ লাইন? তার মাঝখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় উল্লেখ করছি। যেমন বাংলাদেশের উন্নয়ন হবে অপ্রতিরোধ্য। গত 16 বছরের স্বৈরাচারী শেখ হাসিনার মিথ্যা এবং বুলির উন্নয়ন না, যে তারা 16টা বছর দেখিয়েছে মুরগি কিন্তু জনগণকে খাইয়েছে ঝোল। তার মাধ্যমে চীনের যে ইনভেস্টমেন্ট হবে বাংলাদেশে, ইনফ্রাস্ট্রাকচারাল বা কাঠামোগত যেই উন্নয়ন হবে এবং অর্থনৈতিক যেই সহায়তা পাবে, বাণিজ্যিক যেই উন্নয়ন হবে, তা হবে অপ্রতিরোধ্য। তারপরে তিস্তা প্রজেক্ট, যে উত্তরবঙ্গের লোক এই এতটা বছর উত্তরবঙ্গ ছেড়ে মরুভূমি এলাকা ছেড়ে ঢাকা শহরে অন্য এলাকায় এসে চাকরির জন্য, আর তিস্তা ব্যারেজ বা তিস্তা প্রকল্প বাস্তবায়ন হওয়ার পরে বাংলাদেশের ঢাকা শহর থেকে উত্তরবঙ্গে চাকরির জন্য যাবে বাংলাদেশের ঢাকা শহরের মানুষরা। এবং এই গত 54টা বছর ভারত সবসময় উস্কানি দিয়ে এসেছে বাংলাদেশের অসাম্প্রদায়িক পরিবেশকে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক করার জন্য ভারতের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তাদের নোংরা রাজনীতি খেলতে গিয়ে আওয়ামী লীগকে দিয়ে এবং তাদের গুন্ডা মাস্তান এবং ছাত্রলীগ সন্ত্রাসী লীগদেরকে দিয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় হিন্দুদের উপর আক্রমণ করেছে এবং অশ্লীলতা করেছে, যা এই স্বৈরাচারী শেখ হাসিনা চোরের মতো পলায়নের পরে বাংলাদেশে হিন্দুরা অনেক স্বস্তিতে এবং শান্তিতে আছে, নিরাপদে আছে। বাংলাদেশের আভ্যন্তরীণ দ্বিতীয় মিশন, ছাত্র জনতা ও সেনার মাঝখানে একটা সংঘাত সৃষ্টি করা এবং সেই সংঘাত সৃষ্টি করে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানো। আমরা বর্তমানে যা দেখতে পাচ্ছি, বাংলাদেশ একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলছে। তা যে কোনো মূল্যের বিনিময়ে আমাদেরকে পরিহার করতেই হবে। এই মিশনে ছাত্র জনতা ও সশস্ত্র বাহিনীর মাঝখানে সংঘাতের বা গৃহযুদ্ধের যে মিশন, সেই মিশনে ভারতের প্রধান সমন্বয়ক হচ্ছে রাজেশ অগ্নিহোত্রী, যে ঢাকায় অবস্থিত রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী। এই মাদারবোর্ডটাকে যেখানেই পাবেন সেখানেই আপনারা
অপমান অপদস্থ করে ভারতে ফেরত পাঠাবেন। এই রাজেশ অগ্নিহোত্রীর, সে তো প্রধান সমন্বয়ক, তার সহকারী সমন্বয়ক আপনাদের সবার কাছেই পরিচিত। এখানে তাদের ছবিগুলো শুধু দেখালাম, আশা করি আপনাদেরকে নাম বলার দরকার নাই। কেন্দ্রবিন্দুতে আছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার। উনি এতদিন বিভিন্ন ধরনের নাটক করেছেন, কিন্তু একসময় সেটা উন্মোচন করেছেন যে উনি যা করছেন এত বছর ধরে, 16 বছর ধরে, এবং 5ই অগাস্ট থেকে শুরু করে তার পরবর্তীতে যা করেছেন সবই ভারত এবং আওয়ামী লীগের স্বার্থে। এখন যেহেতু প্রকাশিত হয়েছে, তা কিছুটা বিশ্লেষণ করব। এবং ওনার অন্যান্য সহকারী আছে, ওনারই কোর্সমেট আরেক বাংলাদেশ সেনাবাহিনীর আরেক কলঙ্ক এবং বাংলাদেশের কলঙ্ক, লেফটেন্যান্ট জেনারেল আকবর, যিনি ডিজিএফআই ছিলেন, বাংলাদেশে বহু গুম এবং খুনের হোতা। এই ব্যক্তি আমাকেও ডেকে হুঁশিয়ারি করেছিলেন ডিজিএফআইতে। ভারতের বাংলাদেশের মোটামুটি সকল ক্ষেত্রে প্রবেশ করে গেছে। তারেক রহমান থেকে শুরু করে বিএনপির উপরের লেভেলের মোটামুটি সকল নেতার কাছে পৌঁছে গেছে বহু বছর আগেই। এর কাছে বিক্রি হয়ে গেছে ভারতের এর কাছে, এবং তারা বাংলাদেশে এর প্রতিনিধি হয়েই কাজ করছে এত বছর ধরে। বাংলাদেশ সেনাবাহিনীতে তো প্রবেশ করেছে সেই 2009 সালে সেনাবাহিনীর 57 জন অফিসার যে বিডিআর হত্যা করেছিল হাসিনা এবং ভারত মিলে, তখনই বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে প্রবেশ করে গেছে। এবং স্বয়ং ডিজিএফআই সদরে এর অফিস ছিল, এবং এখনো সেনানিবাসের ভিতরে প্রবেশ করে দিনে এবং রাতে মিটিং করেছে। এই একটু আগে যেই লোকের ছবি দেখালাম, রাজেশ অগ্নিহোত্রী, সে সেনানিবাসের ভিতরে প্রবেশ করে সে লেফটেন্যান্ট সেনাপ্রধানের কোর্সমেট বা ব্যাচমেট লেফটেন্যান্ট জেনারেল আকবরের সাথে দিনে রাতে মিটিং করে, এবং সেনানিবাসের বাইরেও গুলশানে হোটেলে মিটিং করে, দেশবিরোধী মিটিং করে। এবং সেনাপ্রধান তা জানেন, ওনার আশীর্বাদেই সেগুলো হয়েছে এতদিন। সর্বশেষ যেটা বাকি ছিল সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত যেই সেনা নৌ এবং বিমান বাহিনী অফিসারদের যেই সংগঠন, যে সেই রাওয়াতেও প্রবেশ করে গেছে। 5ই অগাস্টের স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরপরই এই রাজেশ অগ্নিহোত্রী ঢাকায় মিটিং করেছে। ঢাকায় মিটিং করে তারা জানতে চেয়েছে যে রাওয়ার ভিতরে শক্তিশালী বা ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার কারা আছে। তখনও কিন্তু রাওয়ার নির্বাচন হয় নাই, তখনও সেনাবাহিনীর পুতুল পরিষদ ছিল। তার পরবর্তী নির্বাচন হওয়ার পরপরই রাওয়াতে ভারতের কিন্তু ঝেঁকে বসে। 25শে ফেব্রুয়ারি 2025-এ একটা অত্যন্ত স্পর্শকাতর দিন, এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং সমগ্র জাতির জন্য একটা বেদনার দিন। যেই দিনে 25শে ফেব্রুয়ারিতে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে 57 জন সেনা অফিসার হত্যা করেছে, সেই দিনেই আমাদের রাওয়ার বর্তমান চেয়ারম্যান, উনি ভারতের এর সেনা প্রধান জেনারেল ওয়াকারকে পরিচয় করিয়ে দিয়েছেন নাউজুবিল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করে ওনাকে পরিচয় করিয়ে মঞ্চে বক্তব্য দিতে সুযোগ দিয়েছেন। কারণ এই রাজেশ অগ্নিহোত্রীর উদ্দেশ্য ছিল এবং সরাসরি তার চাহিদা ছিল যেন রাওয়াতে সেনা প্রধানকে প্রমোট করা হয়। এবং দুঃখজনক হলেও সত্যি, সমগ্র জাতির সামনে রাওয়ার চেয়ারম্যান সেই সেনা প্রধানকে প্রমোট করেছেন নাউজুবিল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করে। এবং তখন এতটাই প্রমোট হয়েছেন সেনাপ্রধান যে অহংকারে এতটাই নষ্ট হয়েছেন যে সমগ্র জাতির সামনে হুমকি দিয়ে উনি সেনা প্রধান এবং সেনা আইনের এবং সেনা নর্ম বা ব্যবহারের সকল গণ্ডি ভেঙে উনি জাতিকে হুমকি দিয়েছেন। উনি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে হুমকি দিয়েছেন, জাতির সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে হুমকি দিয়েছেন। এবং আভ্যন্তরীণ মিশনের মাঝখানে কি
হাসনাত ও অন্য ছাত্র নেতাদের সেনানিবাসে ডেকে আওয়ামী পুনর্বাসনের কুপ্রস্তাব, যেটা আভ্যন্তরীণ ষড়যন্ত্রের বা মিশনের অংশ বলছিলাম, এটা কিন্তু এই শেষ মিশনে যেটা জনগণের সামনে প্রচারিত এবং প্রকাশিত হয়েছে। এখানে মনোযোগ দিয়ে শুনবেন যে কথাটা, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন ভারতের রয়ের পরিকল্পনা এতটাই কাঁচা? হাসনাত এবং কয়েকজন ছাত্রনেতাকে সেনানিবাসে ডেকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কুপ্রস্তাব সেনাপ্রধান দিয়েছে, সেটা ভারতের এবং এই রাজেশ অগ্নিহোত্রীর পরিকল্পনা। সেই পরিকল্পনার গুটি চালের খেলোয়াড় মাত্র হচ্ছে এই সেনাপ্রধান। তাহলে ভারতের পরিকল্পনা কি এতটাই দুর্বল যে হাসনাতদেরকে ডেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছে এবং সেনাপ্রধান তারা বুঝেন নাই যে প্রস্তাব দেওয়ার পরে সেনাপ্রধান এবং রাজেশ অগ্নিহোত্রী তারা ঠিকই জানে হাসনাতের মতো দেশপ্রেমিক রক্ত গরম এই যুবকরা কিন্তু তাদের ভিতরে এই কথা ধরে রাখবে না, তারা জনগণের সামনে এই কথা প্রকাশ করবেই। সুতরাং সেই পরিকল্পনা মোতাবেক কিন্তু সেটা প্রকাশিত হয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সারা বাংলাদেশে ছাত্র জনতা যেন ক্ষেপে উঠে এবং সশস্ত্র বাহিনী এবং ছাত্র জনতাকে যেন মারমুখী করা যায়, মুখোমুখি দাঁড় করানো যায়, সেটাই উদ্দেশ্য ছিল এবং সেটা এখনো পর্যন্ত সফল হয়েছে। কিন্তু আমি তার পরবর্তী যে কথাগুলো বলতে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন। দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে রক্ষা করার স্বার্থে সেনাপ্রধান সেনাবাহিনীকে নিজের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে, ভারত এবং আওয়ামী লীগের স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করে সেনাবাহিনীকে ছাত্র ও জনতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন, যা অত্যন্ত ভয়ঙ্কর এবং দেশদ্রোহিতা। সুতরাং উনি আওয়ামী পরিবারের লোক এবং ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া লোক এবং আওয়ামীর সমস্ত কুকর্মকে এবং সমস্ত খুনি চোর বদমাশদেরকে এতদিন ধরে উনি আশ্রয় দিয়ে যাচ্ছেন সেনানিবাসের ভিতরে এবং বিভিন্ন স্থানে। সুতরাং উনার এই ব্যক্তি এবং দলীয় স্বার্থকে উনি সেনাবাহিনীর উপরে চাপানোর চেষ্টা করছেন, যার শাস্তি কিন্তু ভয়ঙ্কর। যুদ্ধ লাগানো, গন্ডগোল, মারামারি শুরু করা কিন্তু খুব সহজ, একটা চিৎকার দিয়ে রাস্তা নামলেই কিন্তু গন্ডগোল শুরু হয়ে যায়। কিন্তু একটা শান্তি স্থাপন করা বা একটা ভয়ঙ্কর অবস্থাটাকে নিরসন করা কিন্তু একটা কঠিন কাজ। সেই চেষ্টাই বিসমিল্লাহ করে শুরু করলাম। সবার আগে আল্লাহর সাহায্য চাই, তারপর আপনাদের সাহায্য চাই দেশ, জনতা এবং সশস্ত্র বাহিনীর স্বার্থে। সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সকল স্তরের সদস্যদেরকে আমি অনুরোধ করব, আপনারা নিজ নিজ ইউনিট, ব্রিগেড, ডিভিশন এবং অন্যান্য স্থান থেকে আপনারা চাপ সৃষ্টি করুন। আবারও মনে করিয়ে দিচ্ছি, দেশ শান্তিতে থাকলে আপনি এবং আপনার পরিবার শান্তিতে থাকবেন। তাই দেশের বৃহত্তর স্বার্থে যার যার স্থান থেকে চাপ সৃষ্টি করুন সেনাপ্রধানের উপরে, যেন উনি অতি দ্রুত পদত্যাগ করে শান্তিতে চলে যান এবং সশস্ত্র বাহিনীকে এবং দেশকে শান্তিতে থাকতে দেন। সশস্ত্র বাহিনীর সকল স্তরের অফিসার, সৈনিক, সকল সদস্যের উদ্দেশ্যে আমার অনুরোধ, আপনারা যে কোনো পরিস্থিতিতে হুজুগের ভিত্তিতে অথবা যেহেতু এই সশস্ত্র বাহিনীতে এখনো প্রচুর আওয়ামী এবং ভারতের পাঁচাটা অসভ্য দেশদ্রোহী অফিসার রয়ে গেছে, কমান্ডে রয়ে গেছে, তারা হয়তো আদেশ দিতে পারে যে অস্ত্র নাও, অস্ত্র কোয়ার্টার গার্ড থেকে অস্ত্র বের করে অমুক জায়গায় অবস্থান নাও এবং গুলি করে দাও। খবরদার, হুঁশিয়ার। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কিন্তু এরকম অনেক ইতিহাস আছে যেখানে অফিসারদের অবৈধ আদেশে অনেক সৈনিক এবং জুনিয়র অফিসাররা কিন্তু ফাঁসিতে ঝুলেছে। 1996 সালে আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি। আমি তখন 46 ব্রিগেডে ঢাকায় 30 বেঙ্গলের কোম্পানি কমান্ডার। তখন জেনারেল নাসিম কু করেছিলেন বিএনপির বিরুদ্ধে, তখন বেগম জিয়া ক্ষমতায়। 1996 সালের 20 মে
তখন জেনারেল নাসিম আদেশ দিয়েছিলেন অস্ত্র হাতে নিয়ে রাস্তায় নেমে যেতে, এবং সেনাবাহিনীর ভিতরেই দুই ভাগ হয়ে গিয়েছিল। এক ভাগ এক দল আরেক দলের বিরুদ্ধে গুলি ছোড়াছুরি করত, নিজেরা ভাইরে রক্ত ছড়াছড়ি করত। কিন্তু সেই দিন বাংলাদেশের হাতে গোনা 4-5টা মেজর, আমরা 30 বাংলার অফিসার, সবাই সাক্ষী আছে, একজন ছাড়া আমার জানা মতে সবাই জীবিত আছে আল্লাহর রহমতে। সেই দিন আমরা জেনারেল নাসিমের এবং ইউনিটের অধিনায়কের আদেশ অমান্য করেছিলাম, অবৈধ আদেশ ছিল বলে। অমান্য করার কারণে কিন্তু দেশ গৃহযুদ্ধে থেকে বেঁচে গিয়েছিল। তাই অন্যান্য ইউটিউবারের মতো আমি চাপাবাজি করতে আসি না, আমি বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলি, কারণ ইতিহাস দেখেছি, জীবনের যুদ্ধ দেখেছি, দেশে বিদেশে দেখেছি, সেই জ্ঞান সেই অভিজ্ঞতা থেকে বলছি। জেনারেল ওয়াকারের মতো হার উপরে জ্ঞানের কথা এবং অভিজ্ঞতার কথা বলছি না। আমরা সেই দিন বাংলাদেশকে রক্তপাত থেকে এবং গৃহযুদ্ধ থেকে বাঁচিয়েছিলাম। আর জেনারেল ওয়াকার অস্ত্রশস্ত্র নিয়ে সেনানিবাসে ফেরত এসেছিলেন আওয়ামী লীগের কথায়, নিজের 57 অফিসারকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে। দুইটার মাঝখানে আসমান আর জমিন পার্থক্য। তাই সেনা সদস্যকে বলছি, আপনারা কোনো অবৈধ আদেশ শুনবেন না। যদি কোনো আদেশ আসে আপনারা নিজ নিজ স্থানে থাকুন, তাহলে সমগ্র বাংলাদেশ জনতা আপনাদেরকে স্যালিউট করবে এই দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। আর যদি দেখেন যে ভারতের এবং হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশের কোনো জেনারেল বা সেনা প্রধান দেশের বিরুদ্ধে কাজ করতে যাচ্ছে, প্রয়োজনে অস্ত্র হাতে নিয়ে তাদেরকে বাধা দিবেন, তাদেরকে গ্রেফতার করে কোয়ার্টার গার্ডের ভিতরে বন্দি করে তালা মেরে দিয়ে চাবিটা নিয়ে আসবেন, দেশপ্রেমিক অফিসারদের হাতে তুলে দিবেন। সরাসরি বলে দিলাম, এর চেয়ে ভাঙিয়ে আর বলা যায় না, কারণ দেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই দেশটা ধ্বংস হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে যদি আমার কথাগুলো না শুনেন। আমি ছাত্র জনতাকে অনুরোধ করব বড় ভাই হিসেবে যে তোমরা সংঘবদ্ধ থাকো, কোনো প্রকার সংঘাতপূর্ণ আন্দোলনে তোমরা যাবে না। যে কোনো প্রকার সংঘাতপূর্ণ আন্দোলনকে তোমরা এই মুহূর্তে পরিহার করো, কারণ ভারত চাইছে বাংলাদেশে এই মুহূর্তে একটা সংঘাত সৃষ্টি করা, যেন প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা যেন চীনে না যেতে পারেন। তোমরা যদি সংঘাত শুরু করো তাহলে তোমরাও কিন্তু ভারতকে সাহায্য করবে। তাহলে প্রফেসর ইউনূস বাংলাদেশে যদি সংঘাত সৃষ্টি হয়, বাংলাদেশকে সংঘাতের মুখে বা সংঘাতরত অবস্থায় ফেলে রেখে তো প্রফেসর ইউনূস তো চীনে যেতে পারবেন না। দেশে রক্তারক্তি হচ্ছে, উনি চীনে কি করে যাবেন? ওনাকে দেশেই থাকতে হবে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আর ওনার প্রতিও একটু মায়া মমতা একটু রাখো, 84-85 বছর বয়স, উনি যে এখনো ওই চেয়ারটায় টিকে আছেন, কাজ করছেন, ওনার প্রতি স্যালুট দিয়ে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা এই মুহূর্তে শান্ত থাকো, কোনো সংঘাতে যেও না, তোমরা সংঘবদ্ধ থাকো। সংঘবদ্ধ থেকে জেনারেল ওয়াকারের মতো লোককে এবং দেশদ্রোহীদেরকে তাদেরকে জানিয়ে দাও, আমরা সিংহের মতো একাত্মবদ্ধ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে রক্ত দিতে, জীবন দিতে প্রস্তুত। কিন্তু তোমরা সংঘাত পরিহার করো, অ্যাভয়েড করো। যখন সংঘাতের সময় আসবে ইনশাল্লাহ আমি সবার আগে চিৎকার দিয়ে বলবো ঝাঁপিয়ে পড়তে, কিন্তু এখন সংঘাতে যাওয়া মানে হচ্ছে আত্মহত্যা করা। দ্বিতীয়ত, ছাত্র জনতার উদ্দেশ্যে সারা বাংলাদেশে ভারতের রয়ের গোয়েন্দার উপরে কড়া নজরদারি রাখতে হবে। এই যে রাজেশ অগ্নিহোত্রীর কথা বললাম, এই বদমাইশটার ছবিও দিয়েছি, একে বাংলাদেশের যেখানেই পাবে রশি দিয়ে হাত বেঁধে, উল্টা করে হাত পা বেঁধে একদম ফরেন মিনিস্ট্রিতে দিয়ে আসবে। এই বদমাইশটাকে এখনই ঠেলা গাড়িতে করে ওই বিজিবির পোস্টের মাধ্যমে ভারতের ওই পারে কাঁটাতারের বেড়ার ওই পাশে যেন ছুঁড়ে ফেলে দেয়, বিমানেও পাঠানোর দরকার নেই। যেই ভারত বাংলাদেশে এত অশান্তি করছে গত 54 বছর ধরে, সেই ভারতের সাথে কোনো কূটনৈতিক ব্যবহারের প্রয়োজন নাই আমাদের। যেমন কুকুর তেমন মুগুর। ভারতীয় দূতাবাসের চারিপাশে নিরাপদ দূরত্বে চৌকি গঠন করতে হবে, বিভিন্ন বাসার ছাদের উপরে, ভারতীয় দূতাবাসের উপরে কড়া নজর রাখতে। হাতে একটা বিনোকুলার কিনে, অল্প দামে একটা বিনোকুলার কিনে কড়া নজর রাখতে হবে ভারতীয় দূতাবাসে
বাংলাদেশের কোন কোন বিএনপির এবং সামরিক বাহিনীর কোন কোন মাদারবোর্ডরা যায় এবং ভারতীয় দূতাবাস থেকে কারা কারা বেরিয়ে কয়টার সময় যায় আর আসে, এদের গাড়ির নাম্বার প্লেট, আর প্রয়োজনে এদের ক্লোজ আপ চেহারায় ক্যামেরায় ক্লোজ আপ করে ছবি তুলে সংরক্ষণ আপনারা করুন, সময়ে কাজে আসবে। রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করার চেয়ে এইসব কাজ কিন্তু আরো শক্তিশালী। এবং যখন জানবে এই সশস্ত্র বাহিনী এবং ভারতের দূতাবাস যে তাদের উপরে এখন সিআইএর চেয়ে বড় নজরদারি হচ্ছে, এতদিন তারা নজরদারি করেছে, এখন বাংলাদেশের দেশপ্রেমিকরা নজরদারি করছে, তখন এরা দূতাবাসের ভিতরে এরা মলত্যাগ করবে, ওদের কাপড় ভিজে যাবে। যেসব বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিয়েছেন তারা তাদের ভাড়াটিয়ার উপরে নজর রাখেন, এরা কখন বাইরে যায় কখন আসে, তারা বাংলাদেশের কোথায় চাকরি করে তাদের কাছে কাগজপত্র চান ওই ব্যবসার এবং অফিসের মালিকের স্বাক্ষর সহকারে। প্রয়োজনে আপনারা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফোন করে কনফার্ম করেন যে এই ভারতীয় লোক তার অফিসে চাকরি করে, কারণ এই ভারতীয় লোক যদি ভারতের গোয়েন্দা হয় তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককেও জেলে ভরা হবে এবং যেই শাস্তি আইন অনুযায়ী দেশদ্রোহিতার জন্য যেই শাস্তি, ফাঁসির শাস্তি তাদেরও হতে পারে। এবং একই সাথে বাংলাদেশে যারা ভারতীয়দেরকে বিভিন্ন অফিস আদালতে ব্যবসায় নিয়োগ দিয়েছেন তাদের প্রতিও একই নির্দেশ ছাত্রনেতাদের উদ্দেশ্যে, তোমরা সেলফোন ব্যবহার করা বা মোবাইল ফোন ব্যবহার করা এখন থেকে সম্পূর্ণ পরিহার করো, কারণ তোমরা ধরে নাও একদম 100% কনফার্ম তোমাদের সবার ফোন অনেকদিন ধরেই কিন্তু ট্র্যাক করা হচ্ছে। এখন এই বাংলাদেশে যেসব হারামখোর আছে এবং দেশদ্রোহী আছে তারা মিলে ভারতের সাথে মিলে কিন্তু তোমাদের ফোন ট্র্যাক করছে, তাই তোমরা ফোন ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দাও। তোমরা এখন যোগাযোগের ক্ষেত্রে সেই পাথর যুগে চলে যাও, সেরকম একটা গণ নেটওয়ার্ক, একটা মানুষের নেটওয়ার্ক তৈরি করে ফেলো যেন দ্রুত একজনের কাছে আরেকজনের কাছে সংবাদ পাঠানো যায়। তোমরা কোড ভিত্তিক সংবাদ পাঠাবে, একদম ওই প্রেমিক প্রেমিকার মতো চিঠি লিখে বিশদ সমস্ত দিন তারিখ কোথায় তোমরা কি করবে সব লিখে পাঠিও না। ছাত্র নেতাদের চলাচলে ভীষণ সাবধান থাকতে হবে, তোমরা একা চলাচল করবে না এবং তোমাদের আশেপাশে চারিদিকে একটা বেষ্টনী তৈরি করো। তোমরা 3 লেয়ারের একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করো, যেটা আমি তোমাদেরকে এখানে ব্যাখ্যা করে বলে দিচ্ছি। তোমাদের প্রথম লেয়ার, যেটা সবচেয়ে ভিতরের লেয়ারটা হচ্ছে ছাত্র নেতারা, এরা হচ্ছে কি টার্গেট, এরা হচ্ছে সবচেয়ে মূল্যবান টার্গেট, এরা হচ্ছে ভ্যালিউ টার্গেট। এদেরকে ফেলতে পারলেই কিন্তু যে কোনো যুদ্ধে আমরা অফিসারদেরকে ফেলতে পারলে কিন্তু সবচেয়ে বড় জয় হয়, বাকি সৈনিকদের মনোবল ভেঙে যায়, এদের দিক নির্দেশনা দেওয়ার কেউ থাকে না, তখন অপারেশন অনেক সাকসেসফুল হয়। তাই ছাত্র নেতার হচ্ছে ভ্যালিউ টার্গেট, হাই ভ্যালিউ টার্গেট, সুতরাং তাদেরকে সিকিউর রাখতে হবে। তাদের বাইরে সেকেন্ড লেয়ার থাকতে হবে যেটা হচ্ছে প্রতিরক্ষা বেষ্টনী বা প্রতিরক্ষা লেয়ার। এইটাকে যারা ক্রস করবে, অপরিচিত অজানা লোক, তাদেরকে সেখানেই ধরতে হবে। কেউ আসলো প্রয়োজনে তোমাদেরকে নিজেদের মাঝখানে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যে কেউ যাচ্ছে উমুকের নাম বলে উমুক ভাই যাইতে বলছে আমার যাইতে দেন, বিশ্বাস করে ছেড়ে দিলা যে এই লোককে তো অনেকবার দেখছি কথাবার্তা বলতে, ছেড়ে দিই, কিন্তু ভিতরে গিয়ে তোমার নেতাকে মেরে দিয়ে আসলো, মিশন ফেল হয়ে গেল। তাই সেকেন্ড লেয়ার হচ্ছে তোমাদের সিকিউরিটি লেয়ার, যেখানে যে কোনো মূল্যে ছাত্র নেতাদের তোমাদেরকে প্রতিরক্ষা দিতে হবে, তাদেরকে প্রোটেক্ট করতে হবে তোমাদের। তার বাইরের লেয়ার হচ্ছে, এটা এই লেয়ারের মাঝখানে অনেকগুলো লেয়ার হতে পারে, সেটা হচ্ছে তথ্য পাচারের লেয়ার। বিভিন্ন জায়গায় তোমার লোক থাকবে, তথ্য পাঠাবে, মনে হচ্ছে এইদিকে কিছু লোক আসছে, অপরিচিত কিছু লোক আসছে, হয়তো বা গোপালী পুলিশের কিছু লোক আসছে, কিছু বিএনপির কিছু ছেলে পেলে মনে হয় আসছে, নজর রাখতে দ্বিতীয় লেয়ারকে জানিয়ে দাও। সোজা কথা, এইভাবে তোমাদের একটা নিজস্ব ইনফরমেশন নেটওয়ার্ক তোমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে? সর্বোপরি আমি শেষ করার আগে এই কথাটা বলতে চাই সবার উদ্দেশ্যে, মনে রাখবে এই বাংলাদেশ, দেশের ছাত্র জনতা, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্যারামিলিটারি ফোর্স সবাইকে নিয়েই কিন্তু এই বাংলাদেশ। যদি আজকে ছাত্র জনতা তোমরা মনে করো সশস্ত্র বাহিনীর প্রয়োজন নাই, তাহলে এই দেশ টিকবে না। আর একইভাবে সশস্ত্র বাহিনী বা ছাত্র জনতা যদি মনে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরকার নাই, তাহলে দেশ টিকবে না। আবার সশস্ত্র বাহিনী যদি মনে করে এই ছাত্র জনতার দরকার নাই যারা আন্দোলন করেছে জুলাই আগস্টে, তাহলেও দেশ টিকবে না। এই দেশপ্রেমীদের জন্যই কিন্তু দেশটা
আবার স্বাধীনতা পেয়েছে। সুতরাং আমরা কি চাচ্ছি? এই সবার মাঝখানে ঢালাওভাবে কাউকে দোষী করা যাবে না। সশস্ত্র বাহিনীকে ঢালাওভাবে দোষী করা যাবে না। সশস্ত্র বাহিনীর যেই সকল বেঈমান, নিমক হারাম, দেশদ্রোহী আছে তাদেরকে আলাদা করে এদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। যখনই তোমরা সবাইকে ঢালাওভাবে বদনাম করো সেনাবাহিনীর, তখন কিন্তু মনে রেখো এই যে বিপ্লবের ছাত্র জনতা, তোমাদের উপর থেকে কিন্তু সেই ভালোবাসার সহানুভূতিটা কষ্ট পেয়ে সশস্ত্র বাহিনীর অন্যান্য দেশপ্রেমিক সদস্য যারা আছে তাদের তোমাদের উপর থেকে মন উঠে যাবে। আর যখন তোমাদের উপর তাদের মন উঠে যাবে, তখন কিন্তু তোমরা সাংঘাতিক নিরাপত্তাহীনতায় ঢুকবে। মনে রেখো, তোমরা যত বড় চ্যাম্পিয়নই হও না কেন, হাতে লাঠি যদি অস্ত্র দিয়ে দেওয়া হয়, এই সশস্ত্র বাহিনী যদি এই দেশের সার্বভৌমত্ব রক্ষা না করে, ভারতীয় বাইরের আগ্রাসন থেকে এবং ভিতরের ভারতীয় আগ্রাসন যেটা তারা ঢুকিয়েছে ইতিমধ্যে, তার থেকে তোমরা কিন্তু একা পারবে না। কারণ যত কথাই বলো, যতই লাফাও, তোমরা কিন্তু সেইখানে প্রশিক্ষিত না। আমি সেখানে তোমাদেরকে স্নেহ করি, তোমাদের সাথে সবসময় ছিলাম। আমি এতটা বছর তোমাদেরকে তৈরি করার জন্য আল্লাহর রহমতে তোমাদের ভিতরে সেই আগুন জ্বালানোর চেষ্টা করেছি। তাই সেই ভালোবাসা নিয়ে, সেই আবেগ নিয়ে বলছি, তোমরা ঢালাওভাবে সেনাবাহিনী না, পুলিশ না, কাউকে তোমরা অবজ্ঞা করো না, সবাইকে সম্মান দাও। তবে যারা দেশদ্রোহী, সেনাবাহিনী, ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে আলাদা করো এবং বিচারের সম্মুখীন করো। তাই আজকে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার, সকল কিছুর স্বার্থে আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে একত্রে কাজ করতে হবে এবং যে কোনো মূল্যে সংঘাত এড়াতে হবে, গৃহযুদ্ধ এড়াতে হবে। মনে রাখতে হবে, দেশে গৃহযুদ্ধ